হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে ভীষণ গুরুত্বপূর্ণ 6 সেমিস্টারের একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে মেজর পেপার 13 থেকে হিস্ট্রির। সেটা হচ্ছে গান্ধীজির নেতৃত্বে আইন অমান্য আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এটা কিন্তু সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, তোমাদের সিলেবাসে দেখবা মেজর পেপার 13-এ যে পার্টটা রয়েছে সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, সেখান থেকে আজকে অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করছি। সেটা হচ্ছে আইন অমান্য আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয়, ভীষণ গুরুত্বপূর্ণ। আজকের এই ক্লাসটি ইউনিট নাম্বার 1 থেকে তোমাদের ক্লাস নাম্বার 5 আজকের এই ক্লাসটি। এর আগে আমি অলরেডি অনেকগুলো ক্লাস তোমাদের করিয়েছি, ঠিক আছে? তো ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র 1199 রুপিসের বিনিময়ে তোমরা পুরো কোর্সটা আমাদের কাছ থেকে পেতে পারো। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাস। সেটা হচ্ছে আইন অমান্য আন্দোলন। ধৈর্য ধরে শেষ অবধি অবশ্যই ক্লাসটি করবে। দেখো, প্রথমত আমরা যদি বলি যে গান্ধীজির নেতৃত্বে আইন অমান্য যে আন্দোলন ছিল, অর্থাৎ আইন অমান্য আন্দোলনটা গান্ধীজি কেন করেছিল, তার রিজনগুলো কি কি আছে, সূচনা কিভাবে হয়েছিল, এই প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে বিস্তারিত আলোচনা হবে। কি বলছে, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে অসহযোগ আন্দোলনের পরে কিন্তু যে দ্বিতীয় বৃহত্তম অহিংস আন্দোলন সংঘটিত হয়েছিল সেটা কিন্তু ছিল আইন অমান্য আন্দোলন বা সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট। তো এই আন্দোলনের সূচনা কি করে হলো, বলছে বিংশ শতকের প্রথমার্ধে গান্ধীজি, বিংশ শতক মানে কি বোঝাচ্ছে, বিংশ শতক মানে বোঝাচ্ছে তোমার হচ্ছে 1900 খ্রিস্টাব্দ থেকে শুরু করে তোমার হচ্ছে 1901 থেকে শুরু করে 2000 পর্যন্ত যে খ্রিস্টাব্দ বা সময়কাল রয়েছে তাকে বলি আমরা বিংশ শতক। এই বিংশ শতকের একদম প্রথম পর্বে বা প্রথমার্ধে যদি বলি আমরা, প্রথমার্ধে মানে কি, প্রথম অর্ধেক, অর্থাৎ 1901 থেকে শুরু করে 1950-এর মাঝামাঝি, এটাকে বলা হয় প্রথম অর্ধ। তো গান্ধীজি কি করেছিল, ইংরেজদের যে একচেটিয়া লবণ নীতি, সেই লবণ নীতির কিন্তু বিরোধিতা করেছিল। যে ইংল্যান্ড যে মানে ইংল্যান্ড রাজ্যের সমুদ্র থেকে লবণ উত্তোলন করে, বা লবণ নীতি আর কি, জল থেকে যে লবণ বানাতো, তো সেই যে নীতির, সেই নীতির বিরোধিতা করেন এবং কিন্তু কি করেছিল, লবণ আইন ভঙ্গ করার সিদ্ধান্তও কিন্তু তিনি নিয়েছেন। তো এই উদ্দেশ্যে 1930 খ্রিস্টাব্দে কিন্তু 6ই এপ্রিল গান্ধীজি নিজ হাতে লবণ তৈরি করে কিন্তু লবণ আইন ভঙ্গ করেন। তাহলে সরকার কি করেছিল, যে লবণ আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, তো তাহলে লবণ থেকে যে গান্ধীজি, তোমরা দেখতে পাচ্ছ একটা এআই পিকচার জেনারেট করা এখানে, তো কি সমুদ্রের জল থেকে নিজে লবণ নির্মাণ করে ব্রিটিশ সরকার যে লবণ আইন, সেই লবণ আইন কিন্তু ভঙ্গ করে দিয়েছিল। এবং কি বলছে, এই লবণ সত্যাগ্রহের মাধ্যমে কিন্তু আইন অমান্য আন্দোলনের কিন্তু প্রথম পর্বের সূচনা ঘটেছিল এইভাবেই। অর্থাৎ গান্ধীজি 1930 খ্রিস্টাব্দের 6ই এপ্রিল যে সমুদ্রের জল থেকে যে লবণ তৈরি করা, এটা করার পরেই কিন্তু এই আন্দোলনের সূচনা হয়েছিল সত্যাগ্রহের। ঠিক আছে, আচ্ছা। নেক্সট কি বলছে, এই আন্দোলনের কারণগুলো কি কি, এই আন্দোলনের বিভিন্ন কারণ ছিল, তার মধ্যে প্রথম কারণের কথা আমরা বলতে পারি কৃষক ও শ্রমিক শ্রেণীর অসন্তোষ। কি বলছে, বিশ্বব্যাপী যখন অর্থনৈতিক মন্দা দেখা দেয়, সেই মন্দার ফলে ভারতের অর্থনীতি কিন্তু খুব দুর্বল হয়ে পড়েছিল এবং কি দেখা যায় যে মূল্য বৃদ্ধি এবং বেকারত্বের ফলে কৃষক ও শ্রমিকদের অবস্থা কিন্তু আরো শোচনীয় হয়ে উঠেছিল। তো ফলস্বরূপ কিন্তু তারা ক্ষুব্ধ হয়ে ওঠে, মানে তারা কিন্তু রেগে যায়। ঠিক আছে, এবার সাইমন কমিশনের বিরোধিতা, বলছে ভারতের নতুন সাংবিধানিক ব্যবস্থা প্রবর্তনের জন্য সাইমন কমিশনকে কিন্তু নিযুক্ত করা হলেও কিন্তু এতে কোনো ভারতীয় সদস্য ছিল না। তাহলে সাইমন কমিশন যখন এসেছিল ভারতবর্ষে, তখন কিন্তু সেই সাইমন কমিশন যখন গঠন করা হয়েছে, তখন কিন্তু সেখানে কোনো ভারতীয় সদস্য না থাকার কারণে কিন্তু তারা এই সাইমন কমিশন কিন্তু মেনে নেয়নি। ফলে ভারতীয়দের মধ্যে ব্রিটিশ বিরোধী কিন্তু ক্ষোভের সঞ্চার হয়, যে সাইমন কমিশন করা হলো, গঠন করা হলো একটা কমিশন, কিন্তু সেখানে কোনো ভারতীয় সদস্যই নেই, তাহলে এটা বাবা আমরা মানতে পারবো না। তো ভারতীয়দের মধ্যে কিন্তু এটা ক্ষোভের সঞ্চার হয়েছিল এবং শুরু হয় সাইমন কমিশন বর্জন আন্দোলন। সেটাই পরবর্তীকালে কিন্তু দেখা যায় যে আইন অমান্য আন্দোলনের কিন্তু রূপ নিয়েছিল। এছাড়া পরবর্তী পয়েন্ট যে রয়েছে, অসহযোগ আন্দোলনের ব্যর্থতা। আমরা দেখি চৌরি চৌরা ইনসিডেন্ট বা চৌরি চৌরা ঘটনা আমরা শুনেছি, পড়েওছি, ক্লাসটা আমি পড়িয়েওছি তোমাদের।
তো বলছে চৌরি চৌরা ঘটনার মর্মাহত হয়ে, চৌরি চৌরা ঘটনার মর্মাহত মানে কি, ব্যথিত হয়েছিলেন গান্ধীজি। তো এই গান্ধীজি অসহযোগ আন্দোলন যখন প্রত্যাহার করে নিয়েছিল, ফলে কিন্তু ভারতীয়দের দাবি কিন্তু পূরণ কিন্তু সেই সময় সম্ভব হয়নি। গান্ধীজি যখন যেহেতু অহিংস পথে হাঁটছিল, তো হঠাৎ করে চৌরি চৌরা ঘটনাকে কেন্দ্র করে এই গান্ধীজির অসহযোগ আন্দোলন যখন হিংসাত্মক হয়ে উঠেছিল, তখন কিন্তু গান্ধীজি সেই আন্দোলন মানে বর্জনের কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল। তাহলে জনগণের যে দাবি দেওয়া এবং জনগণ যেই আশা নিয়ে আন্দোলনে সামিল হয়েছিল, সেই আশা কিন্তু পূরণ হয়নি। তাহলে ফলে কিন্তু বোঝাই যায় যে খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে একটা নতুন আন্দোলন কিন্তু আবার মাথাচাড়া দিয়ে উঠতে চলেছে, আবার নতুন করে একটা কিন্তু আন্দোলন হবে, এটা কিন্তু মানুষ বুঝতে পারে। তো বলছে এজন্য ভারতীয়রা কিন্তু পুনরায় একটি গণ আন্দোলনের প্রয়োজনীয়তা কিন্তু অনুভব করে, যার ফলস্বরূপ আমরা বলতে পারি একটা নতুন ধরনের আন্দোলন কিন্তু ভারতবর্ষে মাথাচাড়া দিয়ে উঠেছিল, যেটাকে আমরা বলি আইন অমান্য আন্দোলন বা সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট। এবারে নেক্সট পয়েন্ট কি, এবার নেক্সট পয়েন্ট রয়েছে স্বরাজ্য দলের ব্যর্থতা। বলছে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের যে আন্দোলন, সেই আন্দোলনের কিন্তু গতি আনার উদ্দেশ্যে 1923 খ্রিস্টাব্দে স্বরাজ্য দল কিন্তু গঠন করেছিল। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহেরু এরা মিলে কিন্তু স্বরাজ্য দল গঠন করেছিল। তো বলছে প্রাথমিক পর্যায়ে স্বরাজ্য দলের উদ্দেশ্য সফল হলেও কিন্তু চিত্তরঞ্জন দাসের যখন মৃত্যু হয়, তখন যোগ্য নেতার অভাবে কিন্তু এই আন্দোলন বা এই স্বরাজ্য দল কিন্তু ক্রমশ ম্রিয়মান হয়ে পড়ে, অর্থাৎ কোণঠাসা হয়ে পড়ে। তাহলে এইবার এই দলের যে সমস্ত সদস্যরা ছিলেন স্বরাজ্য দলের, তারা কিন্তু তাদের দাবি দেওয়া, তাদের যে আশা আকাঙ্ক্ষা, সেগুলো কিন্তু ব্যর্থ হয়ে যায়। ঠিক সেই ফলস্বরূপ একটা সময় দেখা যায় যে আবার নতুন করে এক আন্দোলন যখন দানা বাঁধতে শুরু করেছে, তখন বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রের মানুষজনরা কিন্তু এই যে আইন অমান্য আন্দোলন, সেখানে কিন্তু তোমার হচ্ছে মানে সামিল হয়েছিলেন। তাহলে আইন অমান্য কথাটার মধ্যে লুকিয়ে আছে ব্রিটিশ সরকার লবণের উপরে আইন তৈরি করেছিল, সেই আইন ভঙ্গের মধ্যে দিয়ে গান্ধীজি অহিংস পদ্ধতিতে যে আন্দোলন পরিচালনা করেছিল, সেটাকে আমরা আইন অমান্য আন্দোলন কিন্তু বলছি। তো বলছে ফলে ভারতবাসীর দাবি উত্থাপনের জন্য নতুন জাতীয় আন্দোলনের কিন্তু প্রয়োজনীয়তা দেখা দেয়। নেহেরু রিপোর্ট কি বলছে, ভাইসরয় লর্ড আরউইন ঘোষণা করেন ভারতীয়রা সংবিধান রচনার অযোগ্য। এতে কিন্তু জাতীয় কংগ্রেসের মানে জাতীয় কংগ্রেস কিন্তু অত্যন্ত রেগে যায় যে ভারতীয়রা সংবিধান রচনা করতে পারে না, কি বলছে, তাহলে আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সংবিধান তৈরি করে ফেলেছি আর ওরা বলছে আমরা সংবিধান তৈরি করতে পারি না। তাহলে কিন্তু সেই সময় কিন্তু জাতীয় কংগ্রেস খুব রেগে যায় এবং সংবিধান রচনার দায়িত্ব মতিলাল নেহেরুর নেতৃত্বে একটি কমিটির ওপর কিন্তু দেওয়া হয়েছিল সেই সময়। এবং 1928 খ্রিস্টাব্দে কংগ্রেসের লখনৌ অধিবেশনে মতিলাল নেহেরু সংবিধান রচনার খসড়াপত্র কিন্তু উপস্থাপন করেন বা উত্থাপন করেন, যা নেহেরু রিপোর্ট নামে পরিচিতি হয়। স্থির হয় যে এই রিপোর্টের প্রস্তাবনাগুলি 1 বছরের মধ্যে কিন্তু কার্যকর করা হবে, মানে কার্যকর করা না হলে আইন অমান্য আন্দোলন কিন্তু শুরু করা হবে বলেও সেটাও কিন্তু বলা হয়। ঠিক আছে, এবার নতুন যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে অনুন্নত শ্রেণীর জাগরণ। অনুন্নত শ্রেণীর জাগরণ কি, সোসাইটিতে যারা পিছিয়ে পড়া সম্প্রদায় রয়েছে সেই শ্রেণীর জাগরণ। বলছে ইংরেজ সরকার ভারতের অনুন্নত শ্রেণীর জনগণের ওপর শোষণ ও অত্যাচার ক্রমশ বাড়তে থাকে, ফলে কিন্তু আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করে তারা কিন্তু ইংরেজদের বিরুদ্ধে কিন্তু গর্জে উঠেছিল, সেটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। ঠিক আছে, নেক্সট পয়েন্ট যেটা বলছে সেটা হচ্ছে এই আন্দোলনের ব্যাপকতা এবং প্রসার কোন কোন জায়গায় এই আন্দোলনটা ছড়িয়ে পড়েছিল সেটা আমরা একটু দেখে নেই। বলছে এই আন্দোলন উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং বিহার প্রভৃতি অঞ্চলে ছড়িয়ে পড়ে। খান আব্দুল গফফর খানের, এটা গফফর হবে, গফফর শুনতে হবে, খানের নেতৃত্বে পাঠান জাতীয় এই অহিংস অসহযোগ আন্দোলনে কিন্তু অংশ নেন। ঠিক আছে, তো বলছে সুরাটে ধর্ষণা লবণ গুদাম লুণ্ঠিত হয়, সারা দেশের সমুদ্র সৈকতগুলিতে মহা উৎসাহে লবণ উৎপাদন শুরু হয়ে যায়। বাংলার নারী সমাজও এই আন্দোলনে আইন অমান্যকারী আন্দোলনে যোগদান করেছিল এবং বিশেষ ভূমিকা পালন করেছিল। সরকার কিন্তু দমন নীতিকে উপেক্ষা করে আন্দোলন ব্যাপক আকার কিন্তু ধারণ করেছিল, অর্থাৎ সরকারের যে দমন নীতি সেটা উপেক্ষা করেই এই আন্দোলনটা একটা বিস্তার লাভ করেছিল, এটা আমরা বলতে পারি। নেক্সট বলছে গোল টেবিল বৈঠক ও গান্ধী আরউইন চুক্তি। বলছে কঠোর দমন নীতির প্রয়োগ করেও কিন্তু আন্দোলনের তীব্রতা হ্রাস না পাওয়ায় কিন্তু সরকার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করার চেষ্টা শুরু করে, যে হচ্ছে আমরা তো অনেক দমন নীতি চালাচ্ছি, অনেকভাবে এই আন্দোলনটাকে থামানোর চেষ্টা করতেছি, কিন্তু কিছুতেই তো এই আগুনটা নিচ্ছে না, এই আন্দোলনটা তো কিছুতেই স্তমিত হচ্ছে না, কিছুতেই থেমে যাচ্ছে না। তো তারপরে কি করলো, সরকার কিন্তু আলোচনা করার ডিসিশন নিল। হ্যাঁ, 1931 খ্রিস্টাব্দে 5ই মার্চ লর্ড আরউইন গান্ধীজির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেন, এটি গান্ধী আরউইন চুক্তি নামে পরিচিত। এই চুক্তি অনুযায়ী আন্দোলন আপাতত স্থগিত থাকে এবং জাতীয় কংগ্রেস কিন্তু দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কিন্তু যোগ দেয়। ঠিক আছে, এভাবে জাতীয় কংগ্রেস কি করলো, দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কিন্তু যুক্ত হলো। এবার আন্দোলনের শুরু হলো দ্বিতীয় পর্ব। কি বলছে, দ্বিতীয় গোলটেবিল বৈঠকে ভারতীয়দের
স্বার্থ রক্ষায় কোনো প্রস্তাব না থাকায় কিন্তু গান্ধীজি এই বৈঠক ত্যাগ করেন। দেখলো ভারতীয়দের এতে কোনো লাভ নেই, তাহলে গান্ধীজি কি করলো, দেখলো গান্ধীজিকে নানানভাবে প্রলোভন দেখানো হলো এবং গান্ধীজিকে বললো তুমি আমাদের সঙ্গে এই করো, তোমাকে এইটা দেবো ওটা দেবো। যেমন দেখবে যে বিভিন্ন কর্তৃপক্ষকে ঘুষ দিয়ে কাজ করিয়ে নেওয়ার যে মানে প্রচেষ্টা চলে, ঠিক সেম ভাবে কিন্তু এই কাজটাও হয়েছিল। তো বলছে তিনি পুনরায় আইন অমান্য আন্দোলন কিন্তু শুরু করেন এবং আন্দোলন প্রত্যাহার বলতে গেলে কি বোঝাচ্ছে এখানে, বলছে দ্বিতীয় পর্বে আন্দোলনের তীব্রতা অনেকাংশে হ্রাস পায় এবং শেষ পর্যন্ত 1934 খ্রিস্টাব্দের কিন্তু 7ই এপ্রিল কংগ্রেস আনুষ্ঠানিকভাবে আইন অমান্য আন্দোলন কিন্তু প্রত্যাহার করে নিয়েছিল। ঠিক আছে, প্রত্যাহার মানে কি বাতিল করে নিয়েছিল এরপরে কিন্তু এই আন্দোলন আইন অমান্য আন্দোলনটা। এবার ফলাফল ও গুরুত্ব প্রসঙ্গে কি আছে, বলছে জাতীয় চেতনার উন্মেষ ঘটেছিল এই আন্দোলনের ফলে। মানে জাতীয় চেতনার উন্মেষ বলতে কি বোঝায়, মানুষের মধ্যে যে একটা জাতীয়তাবাদী আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার উন্মেষ ঘটেছিল। দ্বিতীয়ত বলছে জাতীয় কংগ্রেসের মর্যাদা বহুলাংশে বৃদ্ধি পেয়েছিল। এই যে জাতীয় কংগ্রেস নিজেদের যে আন্তর্জাতিক মানে ক্ষেত্রে যে নিজেদের প্রভাব প্রতিপত্তি যে বিস্তার করতে চলেছে, সেটাও কিন্তু এই আন্দোলনের দ্বারা প্রকটিত হয়ে গিয়েছিল। নেক্সট বলছে দেশীয় শিল্পের শ্রীবৃদ্ধি, বলছে এই আন্দোলনে বিদেশি দ্রব্য বর্জন করার ফলে দেশীয় শিল্পের কিন্তু শ্রীবৃদ্ধি ঘটে এবং কর্মসংস্থানেরও কিন্তু সুযোগ তৈরি হয়েছিল বা কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পেয়েছিল। নেক্সট বলছে ঔপনিবেশিক অর্থনীতির অবক্ষয়, আইন অমান্য আন্দোলনের ফলে ইংল্যান্ড থেকে পণ্য সামগ্রীর আমদানি কিন্তু ধীরে ধীরে হ্রাস পেয়েছিল, ফলে ঔপনিবেশিক অর্থনীতির কিন্তু অবক্ষয়ও ঘটতে শুরু করেছিল। তো আশা করি আজকের এই ক্লাসটি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। এই ক্লাসটি কিন্তু তোমাদের 12 নম্বরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমি বলেছিলাম তোমাদের 3টে আন্দোলন পড়ার কথা, একটা হচ্ছে কুইট ইন্ডিয়া মুভমেন্ট, যেটা আমরা ভারত ছাড়ো আন্দোলন বলছি, দেন আমরা বলছি নন কোঅপারেশন মুভমেন্ট এবং হচ্ছে সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট। এই 3টে মুভমেন্টের মধ্যে কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং খিলাফত মুভমেন্টটাও এই প্রসঙ্গে তোমাদের 6 মার্কসের জন্য আসার সম্ভাবনা রয়েছে। তো আমি এই আন্দোলনগুলো প্রত্যেকটা পড়াবো, খুব ভালো করে তোমরা পড়ো, প্রিপারেশন খুব ভালো করে নাও, অবশ্যই তোমরা কমন পাবে 100% শিওর আছে। তো আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো, যদি মনে হয় যে আমাদের সেন্টারে যুক্ত হতে চাচ্ছ, তাহলে খুব একটা সময় নষ্ট করো না, কারণ 10th জানুয়ারি থেকে আমরা শুরু করছি আমাদের পরবর্তী সেমিস্টারের ক্লাস কিন্তু, অর্থাৎ 6 সেমিস্টারের ক্লাসগুলো বা বিভিন্ন ক্লাসগুলো কিন্তু শুরু হচ্ছে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিও, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।